বিসিএস প্রশ্ন ফাঁস করেই কুলি থেকে কোটিপতি আবেদ আলী সহ আদালতের 7 জনের স্বীকারোক্তি। গ্রেফতার 17 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ। পিএসসিতে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। এবার কোটা নিয়ে নাটকীয়তা, বাতিল নয় সংস্কার চেয়ে আপিল বিভাগে আবেদন 2 শিক্ষার্থীর। আদালতের সিদ্ধান্ত কাল ঘোষণা দেওয়ার পরও বরিশাল সাভারের সড়ক অবরোধ। চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। বেইজিংয়ে ব্যবসায়িক সম্মেলনে প্রধানমন্ত্রী। বাংলাদেশিদের চীনা অংশীদার খুঁজে নেয়ার আহ্বান। বন্যা সঙ্গী করে সিলেটে শুরু হলো এইচএসসি পরীক্ষা। পানি মারিয়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা। উত্তরে বন্ধ বহু শিক্ষা প্রতিষ্ঠান। খাবার সংকটে পানিবন্দী লাখ লাখ মানুষ। এবং মূল্যস্ফীতির চাপে সঞ্চয়পত্র ভাঙছে সাধারণ মানুষ। টানা 9 মাসে কমেছে বিক্রি। বিকল্প বিনিয়োগ আকর্ষণীয় হওয়াই কারণ বলছেন অর্থনীতিবিদরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিসিএসের প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 7 আসামি। এদিকে গ্রেফতার 17 জনের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুর 1:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। জানা গেছে আলাদা 7 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের জবানবন্দি রেকর্ড করছেন। এর আগে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন সহ 7 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ড করার আবেদন করে সিআইডি। এছাড়াও জবানবন্দি দিচ্ছেন অফিস সহায়ক খলিলুর রহমান, অফিস সহায়ক সাজিদুল ইসলাম, ব্যবসায়ী আবু সুলাইমান মোহাম্মদ সোহেল, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সাইম হোসেন। প্রশ্ন ফাঁসের ঘটনায় সোমবার রাতে 31 জনের নাম উল্লেখ সহ অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করে রাজধানীর পল্টন থানায় মামলা করে সিআইডি। প্রতিটা ডিপার্টমেন্টেই একটা বিভাগীয় একটা কিন্তু তদন্ত সবসময় থাকে, একটা অডিট থাকে। তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, তাহলে আমাদের নিশ্চয়ই অডিট এগুলো আসতো। যদি কোনো গাফিলতি থাকে বা কোনো লেকেঞ্জি থাকে, এটা বিভাগীয় ডিপার্টমেন্টের মামলা করতো। কিন্তু এই ফৌজদারি অপরাধের এই মামলাটা নয়। কেউ ক্লেম করে নাই, কোনো অভিযোগ নাই, কারো কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি নাই, কোনো এখানে স্বার্থন্বেষ যাদের ক্ষতি হয়েছে এরকম কোনো ব্যক্তি আদালত আসে। জামিনের কারণে একটা কথাই বলেছি যে আমাদের উইদাউট ডিটেনশন রেখেছেন। এ বিষয়ে সিএমএম আদালতে কথা বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সরাসরি যাচ্ছি সেখানে। স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করিতেছেন। এখন আসামি পক্ষ থেকে আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য, আদালত থেকে মুক্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করে থাকেন। তারই ধারাবাহিকতায় তারা বলেছেন যে আসামিদেরকে আগে গ্রেপ্তার করেছে। তাদের বক্তব্য আদৌ সত্য নয়। যদি সত্য হইতো তাহলে আগেই আসামিদেরকে কোর্টে প্রডিউস করা হইতো। যেহেতু তাদেরকে রিসেন্টলি গ্রেপ্তার করা হয়েছে, গতকালকে গ্রেপ্তার করা হয়েছে, আজকেরই বিজ্ঞতা আনা হয়েছে, এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আর আজকের যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার হলো সরকারি কর্ম কমিশন 2023 সালের আইনের 11 এবং 15 দ্বারা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আমরা দেখেছি এই মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে 10 বছর পর্যন্ত। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, রাষ্ট্রপক্ষ থেকে এটাই বিশ্বাস করি যে এই মামলার যদি সুষ্ঠু এবং সঠিক তদন্ত হয় তাহলে আরও অনেক আসামি গ্রেপ্তার হবেন এবং তারা শাস্তির আওতায় আনবেন বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যারা যারা ভাইয়ের পরিচয় জানেন না, কার্ড নিয়ে নেন। যেমনটা আসলে শোনা যাচ্ছিল, যে বলছিলেন যে আসলে রাষ্ট্রপক্ষর আইনজীবী যেমনটা বলছিলেন যে আসামি পক্ষের যারা আইনজীবী। সরাসরি ছিলাম সিএমএম আদালতের সামনে। এবার আলোচনায় বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে জানিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে নজরদারিতে আছে অনেকেই। পিএসসির চেয়ারম্যান জানিয়েছেন প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে রেলের পরীক্ষা বাতিল করা হবে, কিন্তু আগের পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। এদিকে বিসিএস এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় ফাঁস করার প্রশ্নপত্রের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রতি বছর লাখ লাখ চাকরি প্রত্যাশী বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হন। এর মধ্যে বিসিএস অন্যতম। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নতুন কোনো ঘটনা নয়, তবে বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস রীতিমতো অবাক করার মতো ঘটনা। গণমাধ্যমের খবর বলছে, গত 12 বছর ধরে ধারাবাহিকভাবে ফাঁস হচ্ছে প্রশ্ন। রাজধানী সহ দেশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসির 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত আলোচিত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ সংঘবদ্ধ চক্রটি বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত এমন অভিযোগ আছে। রাজধানীর পল্টন থানায় অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে দায়ের করা মামলায় আসামির সংখ্যা অর্ধশত। সংস্থাটি বলছে, অভিযান অব্যাহত আছে, নজরদারিতে আছে আরও অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, বিসিএস এর মতো নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কারণে আস্থার সংকটে পড়বে পিএসসির মতো সাংবিধানিক সংস্থাটি। বিজ্ঞপ্তি দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। যেভাবে সেটি উঠে এসেছে প্রশ্ন ফাঁসের ঘটনাগুলো, তথ্য উপাত্ত সহ বক্তব্য সহ যারা জড়িত তাদের এড়িয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। যত বিবৃতি দেওয়া হোক না কেন, যারা অভিযুক্ত তাদের উপরের মদতদাতা, তাদের বিরুদ্ধে আসলে জোরালো ব্যবস্থা গ্রহণ করা দরকার। ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়ে যারা সার্ভিসে আছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ এই বিশেষজ্ঞের। যারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়, কারণ না হলে দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা এই সমস্ত দায়িত্বশীল পদে এসছেন তারা তো সারা জীবন দুর্নীতিই করবেন। প্রশ্ন ফাঁসের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে পিএসসির চেয়ারম্যান বলছেন, বিগত 12 বছরে প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ না আসা প্রমাণ করে পরীক্ষাগুলো সুষ্ঠু হয়েছে। ওই পরীক্ষাগুলো সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময়ে কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে বাধ্য। যাদের এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে, নিয়ম অনুযায়ী সাথে সাথেই তাদের বরখাস্ত করা হয়েছে বলেও জানান পিএসসির চেয়ারম্যান। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে 15 দিনের আলটিমেটাম দিয়েছেন চাকরি প্রার্থীরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে মানববন্ধনে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। অভিযোগের সত্যতা যাচাইয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পিএসসি। সরকারি কর্মকর্তাদের একের পর এক দুর্নীতির অভিযোগের মধ্যেই নতুন করে আলোচনায় প্রশ্ন ফাঁসের ঘটনা। গত 5 জুলাই বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী প্রার্থী নির্বাচনের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে সংবাদ প্রচার করে একটি বেসরকারি টেলিভিশন। সেই সূত্র ধরেই মঙ্গলবার সকালে পিএসসি ভবনের প্রধান ফটকে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। পরে কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। 15 দিনের মধ্যে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও নিয়োগ পরীক্ষাটি বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। 5 তারিখের পরীক্ষা বাতিল করে পুনরায় আবার পরীক্ষার আয়োজন করতে হবে। যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা কঠোর থেকেও কঠোর আন্দোলনে চলে যাব। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পিএসসি। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, তদন্তে প্রমাণিত হলে বাতিল করা হবে পরীক্ষাটি। কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু কোনো একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে। পরীক্ষা যদি ফাঁস হয় অবশ্যই বাতিল হবে। আগের পরীক্ষাগুলোর বিষয়েও তদন্ত করা হবে বলে জানান পিএসসির চেয়ারম্যান। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। কদিন আগেও গ্রাম থেকে পাড়া মহল্লা সবখানেই বিচরণ ছিল পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর। মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে চষে বেরিয়েছেন সর্বত্র। বিসিএসের প্রশ্ন ফাঁস করে রাতারাতি আঙুল ফুলে হয়েছেন কলাগাছ। গ্রামে কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করেছেন ডুপ্লেক্স বাড়ি। কুলি থেকে কোটিপতি হওয়ার গল্পে হতবাক এলাকাবাসীও। শাহাদাত আকনের তোলা ছবিতে বিস্তারিত সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্টে। ঢাকাতে আমার 7 তলা বাড়ি আছে, একটা 11 তলা বাড়ি আছে। বাড়ি করতেছি, বাড়িতে প্রায় 3 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে।
বাবা সৈয়দ আব্দুর রহমান মারা যাবার পর রাজধানীতে কুলির কাজ করতেন। বহুরাত ঘুমিয়েছেন রেল স্টেশনেও। খাবার, হোটেলের প্লেট ধোয়া, রিক্সা চালানো সহ নানান কাজ করেছেন তিনি। নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে নিজেই জানান ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা আবেদ আলী। এরপর গাড়ি চালানো শিখে পিএসসির চেয়ারম্যানের চালক হিসেবে যোগ দেন। এতেই ভাগ্য খুলে যায় আবেদ আলীর। বিসিএস সহ বেশ কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে এখন আলোচনায় সে। অভিযোগ আছে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে এখন কোটি কোটি টাকার মালিক তিনি। প্রত্যেক ভিটার পাশেই জমি কিনে নির্মাণ করেছেন ৩ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন বাড়ি। পাশেই গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠ। আছে বিভিন্ন গাছের বাগান। পরিবারের নামে কিনেছেন কয়েকশো একর জমি। মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেশ প্রচারণাও চালাচ্ছেন তিনি। কর্মী সমর্থকদের জন্য খরচ করার পাশাপাশি অসহায়দের দান করেছেন লাখ লাখ টাকা। আমি জানি না অন্তত সে কি ব্যবসাটা করে। সে ছোট ছোট ভাঙ্গা গাড়ি এই কিনিয়া ব্যবসা করছে শুনছি 15-20 বছর আগে। তার কাছে যে এরকম অ্যাভেলেবল নাই, তারা জিজ্ঞাসা করে যে ভাই আপনি এই টাকা কিভাবে কামাই করেন। বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে পড়ালেখা করিয়েছেন ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে। পরিবারের সদস্যদের জন্য আছে কোটি টাকা মূল্যের আলাদা গাড়িও। এত টাকার যোগান কোথা থেকে এলো, জনমনে নানা প্রশ্ন থাকলেও আস্তে আস্তে তা পরিষ্কার হতে শুরু করেছে। মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসীও। সে ওই যে প্রশ্নপত্র ফাঁস কইরা এগুলি হলো যে এই যে বাড়ি গাড়ি টাকা প্রায় শত শত কোটি টাকার সম্পদ তো রাখছে এগুলি, এবং তার পিএসও আছে অনেক কয়েকজন। সরকারি চাকরিকারীরা তো টাকা কামাইতেই পারে। এরই মধ্যে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা। অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তার যে অবৈধভাবে সম্পদ অর্জনের যে অভিযোগ ইতিমধ্যে আমাদের কাছে আসছে, সেটি সম্বন্ধে খোঁজ খবরের জন্য আমরা সংশ্লিষ্ট এজেন্সিকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করেছি। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের সৈয়দ আবেদ আলী ও তার বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হয় রাজধানী ঢাকায়। 10 বছর আগেও সৈয়দ আবেদ আলীর ছিল না কোনো সম্পদ। দুর্নীতির মাধ্যমে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার বিষয়ে হতবাক এলাকাবাসীও। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এদিকে কুয়াকাটায় সান মেরিনা নামে নির্মাণাধীন হোটেলের মালিকানার দাবি করে আবেদ আলী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেয়ার বিক্রির বিজ্ঞাপন দেন। এখানেও প্রতারণার আশ্রয় নেন তিনি। প্রকৃতপক্ষে হোটেলের মালিক মোশাররফ হোসেন নামে অন্য এক ব্যক্তি। তিনি লক্ষ্মীপুরের বাসিন্দা। তথ্যটি নিশ্চিত করেছে হোটেল কর্তৃপক্ষ। পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন হোটেল সান মেরিনার অংশীদার হিসেবে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সৈয়দ আবেদ আলী। এখানেও তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। গত 18ই মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন আবেদ আলী। এতে কুয়াকাটায় হোটেল সান মেরিনা নামে নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা জানান। একই সঙ্গে ওই হোটেলের শেয়ার বিক্রির বিজ্ঞাপনও দেন তিনি। সানমেরিনা হোটেলে গিয়ে জানা যায় হোটেলের প্রকৃত মালিক মোশাররফ হোসেন। আবেদ আলী নামে তিনি কাউকে চেনেন না। এই লোককে আমি চিনি না। 1.5 মাস বা 2 মাস আগে আমাদের এই হোটেলের সামনে কোনো একটা হোটেলে ছিল, তো সে যাওয়ার পথে এখানে আমাদের সাইনবোর্ড দেখে জিজ্ঞেস করছে হোটেলের মালিককে, তো এখানে শেয়ার কিভাবে বিক্রি হয়। ফারুক বললো যে এটা আমাদের ঢাকা থেকে অফিস। তো পরে সে একটা লিফলেট দিয়ে দিচ্ছে, দাঁড়াইয়া এখানে একটা ছবি তুলে নিচ্ছে আমাদের হোটেলের সামনে থেকে। এই ধরনের এখনো শেয়ার সেল করি নাই। অলরেডি আমি গুলশান থানায় জিডি করতে লোক পাঠাচ্ছি। হোটেলের ম্যানেজার জানান, শেয়ার বিক্রি করা হবে এমন বিজ্ঞাপন দেখে অনেকেই জমি দেখতে ও তথ্য নিতে আসেন। এমনই একজন হয়তো আবেদ আলী। বিজ্ঞাপন দেখে হোটেলে আসার পর ফেসবুকে নিজেকে মালিক বলে দাবি করেছেন আবেদ আলী। অনেক লোকে আসে এখানে, আইসা শেয়ার বিক্রির বিস্তারিত তথ্য আমার কাছ থেকে জানে। সেই হিসাবে আবেদ আলীও উনি ঈদের বেশ কিছুদিন পরে, হয়তো 15-20 দিন এরকম, উনিও আসছিল। আইসা এখানে এসার খুঁটিনাটি তথ্য নিছে। হয়তো সেই সময় উনি এখানে ছবি তুলে নিয়ে হয়তো ফেসবুকে উনি মালিকানা দাবি করছে। আসলে এখানে ওনার কোনো মালিকানা কিংবা ওইরকমের কিছুই নাই। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সহ পিএসসির 30টি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে সৈয়দ আবেদ আলীকে গ্রেপ্তারের পর হোটেল সান মেরিনা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
সময় সংবাদ, পটুয়াখালী। কোটা নিয়ে নাটকীয়তা। এবার কোটা সংস্কার চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন 2 শিক্ষার্থী। একই সঙ্গে মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় স্থগিত চাওয়া হয়েছে। কাল এ বিষয়ে শুনানি হবে আপিল বিভাগে। সচিবালয়ে আইনমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, রাজপথে আন্দোলন করে সংকটের সমাধান হবে না, সর্বোচ্চ আদালতেই মিলবে ন্যায় বিচার। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবির আন্দোলনের মধ্যেই নতুন মোড়। বাতিল নয়, কোটা সংস্কার চেয়ে মঙ্গলবার সর্বোচ্চ আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। যদিও এই আবেদনে মুক্তিযোদ্ধা কোটা বহালের আদেশ স্থগিত চাওয়া হয়েছে। অনেকটা তড়িঘড়ি করে করা আবেদনটি দুপুরেই আপিল বিভাগের চেম্বার বিচারপতির সামনে উপস্থাপন করা হয়। চেম্বার আদালত জানান, এ বিষয়ে শুনানি হবে বুধবার প্রধান বিচারপতির আদালতে। আমরা মনে করি যে এই কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার। সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে, হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলেট ডিভিশন অবশ্যই দেখবেন, যেহেতু আপিল ফাইল করা হয়েছে। আমরা যে আদেশটা চাচ্ছি যে এই অবস্থায় হাইকোর্ট ডিভিশনের আদেশটি অ্যাপিলেট ডিভিশন কর্তৃক জাস্টিফাই না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিতাদেশ চেয়েছি আজকে। কোটা নিয়ে সচিবালয়ে কথা বলেন আইনমন্ত্রীও। তিনি জানান, সরকার নয়, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ আদালত। আন্দোলন করে সংকটের সমাধান হবে না বলেও জানান তিনি। ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। এবং এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন, এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। কোটা নিয়ে সর্বোচ্চ আদালত কী সিদ্ধান্ত দেন তা জানতে অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগ অথবা আইন শৃঙ্খলা বাহিনী যাতে কোনো উস্কানিতে না যায় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সবাইকে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে বলেন। আদালত বাস্তবসম্মত রায় দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া। শিক্ষকদের পেনশন আন্দোলন ও কোটা আন্দোলনের গতিবিধি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। অরাজনৈতিক 2টি আন্দোলনে রাজনৈতিক দল বিএনপি ও সমমনাদের সমর্থনের বিষয়ে আওয়ামী লীগের ভাবতে হবে বলে জানান ওবায়দুল কাদের। বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো রাজনৈতিক সমর্থন বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন যদি কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর দুরভিসন্ধি বাস্তবায়ন করা যায়, সেটা হলো তাদের লক্ষ্য। কাজেই অশুভ তৎপরতা সম্পর্কে আমাদেরকে সতর্ক পাহারা করতে। বিএনপি সবকিছুতেই রাজনীতি খোঁজে, তাই আদালতে না গিয়ে খালেদা জিয়ার মুক্তি নিয়েও বিএনপি রাজনীতি করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখন বিএনপি সবকিছুতে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজপথে আন্দোলন করে কোটা সংস্কার সম্ভব নয় বলে মনে করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, কোটা নিয়ে নির্দেশনা দ্রুতই আসবে। কিছু কিছু বিষয় থাকে সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব নয়। রাজপথে সমাধান করা সম্ভব নয়, যেহেতু পক্ষভুক্ত হয়েছে। আমরা আশা করছি এই বিষয়ে একটা নির্দেশনা আসবে এবং সরকারের নির্বাহী বিভাগ কিন্তু সার্বিকভাবে সেটা কিভাবে কোন কোন পিছিয়ে পড়া জেলা বা কোন কোন জনগোষ্ঠী পিছিয়ে আছে সেটা যাতে করে তাদের অন্তর্ভুক্তি সম্ভব হয়। অন্য প্রসঙ্গ,
চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি যৌথ ব্যবসার উদ্যোগ নেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এমন উদ্যোগে উপকৃত হবে দুই দেশই। সকালে চীনের বেইজিংয়ে দুই দেশের ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নিতে আহ্বান জানান সরকার প্রধান। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভিয়া রবিন। বাংলাদেশ দেড় দশকে বদলে যাওয়া এক সম্ভাবনাময় আগামী নিয়ে পথ চলছে সমৃদ্ধির কাতারে উঠতে। টেকসই অবকাঠামো আর নীতিগত সুবিধা এখন নতুন বাস্তবতায় উন্নীত হয়েছে আর্থসামাজিক প্রেক্ষাপটে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৩তম বড় অর্থনীতির দেশ। ২০৩০ সালের মধ্যে লক্ষ্য এই সূচকে ২৪তম অবস্থান অর্জনের। বদলে যাওয়া এই বিনিয়োগ ক্ষেত্র সম্পর্কে চীনা ব্যবসায়ীদের আকৃষ্ট করতে এবার সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার পর বেজিংয়ের সাংগ্রিলা সার্কেলে আয়োজিত চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। তথ্য উপাত্তে তুলে ধরা হয় বিনিয়োগ পরিস্থিতিতে কি করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর চেয়ে আকর্ষণীয় গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশ as one of the most attractive investment destination in the world. বাংলাদেশ চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারণ করতে চায় জানিয়ে সরকার প্রধান চীনা বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশ is keen to export more products to China. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together we can achieve great things. প্রধানমন্ত্রীর সাফ বার্তা, যৌথ উদ্যোগে বাংলাদেশে বিনিয়োগ করলে সম্ভাবনাময় বাজারের সুযোগ খুলবে দুই দেশের তরফেই। To enhance business cooperation, we encourage the Chinese companies to form joint venture with Bangladeshi firms. আমি একটু বাংলায় বলতে চাই, আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। চীন বাংলাদেশের যৌথ এই আয়োজন থেকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক সই এবং বিনিময় করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। দ্রুত বদলাতে থাকা বিশ্ব কূটনীতির নতুন মেরুকরণে নেতৃত্বস্থানীয় চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এবারের বেজিং সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছেন দুই দেশের ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাময় সম্পর্কের বড় নিদর্শন সরকারি পর্যায়ে বড় আকারের বিনিয়োগ, যার উপর ভর করে বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে বড় বড় প্রকল্প। ঠিক একইভাবে বেসরকারি পর্যায়েও যৌথ উদ্যোগে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে, যার মাধ্যমে উপকৃত হতে পারে সব পক্ষই। বেজিংয়ে দুই দেশের ব্যবসায়ী বিনিয়োগকারীদের সামনে সম্ভাবনার সে চিত্রই এঁকে দিলেন সরকার প্রধান শেখ হাসিনা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদনের শুনানি কাল সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী 15 জুলাই এ বিষয়ে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। দুদক আইনজীবী বলছেন, বিচার কাজ বিলম্বিত করতেই এমন কৌশল। আমাদের সেটেলমেন্ট এগ্রিমেন্টটাকে গ্রহণ করে মামলা প্রত্যাহার করার জন্য যে আদেশ দিয়েছিলেন, ওই 3টা আদেশের কপি আমরা দিয়ে বলেছি যে আমরা সাপ্লিমেন্টারি এফিডেভিট দেব। এগুলি কোর্টের নজরে থাকা অত্যন্ত জরুরি। কোর্টের যে চার্জ হিয়ারিং, এটাকে চ্যালেঞ্জ করে এবং সম্পূর্ণ মামলাটা বাতিল করার জন্য একটা 561 ধারা ধারায় আমরা একটা মামলা করেছি, কোর্টের কাছে আবেদন করেছি। কোর্ট আগামীকাল 11টায় আমাদের এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে গাজীপুর ডিসি ও এসিল্যান্ডকে চিঠি দিয়েছে দুদক।
চিঠিতে তাদের কাছে পিকনিক স্পটের নাম জারি সহ বিস্তারিত নথি চাওয়া হয়। এদিকে মতিউর ও তার স্ত্রী সন্তানদের এনআইডি ও পাসপোর্টের তথ্য জানতে নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরকে চিঠি দিয়েছে দুদক। এর আগে অঢেল সম্পদের মালিক মতিউর ও তার পরিবারের নামে থাকা 4টি ফ্ল্যাট ও 866% স্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দেন আদালত। এছাড়া দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। অবৈধ সম্পদের প্রমাণ মেলায় তার পরিবারের সম্পদের হিসাব দাখিলের নোটিশও জারি করেছে দুদক। এখনও সিলেটের অনেক এলাকা থেকে পানি নামেনি। এর মধ্যেই পানি মারিয়ে পরীক্ষা দিলেন সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা। দুর্ভোগ কমাতে অনেক অভিভাবক আবার সন্তানদের নিয়ে আগের দিনই ওঠেন শহরের বিভিন্ন হোটেলে। টানা 3 দফার বন্যায় ডুবে থাকা গ্রামগুলো থেকে পানি মারিয়ে কেন্দ্রে যান শিক্ষার্থীরা। সারা দেশে 30 জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেটে 8 দিন পর মঙ্গলবার থেকে পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে নানা ভোগান্তি অতিক্রম করতে হয়েছে তাদের। দুর্ভোগ থেকে রেহাই পেতে সন্তানদের নিয়ে আগের দিনই শহরের হোটেলে উঠেছিলেন অনেক অভিভাবক। এখনো তো আমরা রাস্তা পানি রয়েছে, খমর পানি রয়েছে, রাস্তাঘাট বহুত ভাঙ্গা। গতকালকে বাচ্চা ইয়া হোটেলও টাকা লাগছে, হোটেল তাকিয়া অনেক পানি আছে, পানির কারণে আইতে পারেন না। চলতি বছর সিলেট অঞ্চলে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট সহ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের পরীক্ষার্থীদের। তবে শিক্ষকরা বলছেন বন্যায় দুর্ভোগের প্রভাব পড়বে না পরীক্ষার ফলাফলে। প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূলতা এগুলা নিয়েই তো আমরা এগিয়ে যাই। আসলে এবার বিভাগের 4 জেলায় 309টি প্রতিষ্ঠান থেকে 82,795 জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। সিলেটের বন্যা কবলিত এলাকাগুলো থেকে যারা পরীক্ষা দিতে এসেছেন তাদের জীবনের স্বপ্নগুলো পূরণ হবে যদি ভালো হয় তাদের পরীক্ষার ফলাফল। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর বাজার এলাকায়। এই এলাকার বাজার, বাড়িঘর, রাস্তাঘাট সব 1 মাস 10 দিন ধরে পানিতে তলিয়ে আছে। আমার পিছনে এই যে বাজারটি আছে, এই বাজারের দোকানপাট বন্ধ রয়েছে 1 মাস 10 দিনের বেশি সময় ধরে। এবং এই এলাকার যারা ব্যবসায়ীরা আছে তারা অমানবিক জীবনযাপন করছে। কারণ হচ্ছে কি, এই এলাকার প্রাকৃতিক দুর্যোগ যখন শুরু হয়েছে সিলেটের, বিশেষ করে মে মাসের শেষ দিকে, তখন এই এলাকায় এসে যে পানি ঢুকেছে কুশিয়ারা নদীর পানি, এখন এই পানিগুলো নামছে না। বিশেষ করে কুশিয়ারা নদীর যে অববাহিকার যে উপজেলাগুলো আছে, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, উসমানীনগর, অন্যদিকে যে জকিগঞ্জ কিংবা কানাইঘাট, তারও অন্যদিকে বিয়ানীবাজার কিংবা গোলাপগঞ্জ, এই উপজেলাগুলোর মানুষ প্রায় 7-8 লাখ মানুষ এই একইভাবে স্থির অবস্থায় রয়ে গেছে। পানি খুব একটা নামছে না, প্রতিদিন 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে নামছে। এই মুহূর্তে কুশিয়ারা নদী 91 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও বিপদসীমার উপরে রয়েছে সুরমার 1টি পয়েন্টে এবং কুশিয়ারা 2টি পয়েন্টে, কিন্তু ফেঞ্চুগঞ্জ এলাকায় কুশিয়ারা নদী কোনোভাবেই নামতে চাচ্ছে না এবং যার ফলে এই এলাকার ভোগান্তি চরমে পৌঁছে গেছে। বাজার ঘাটে পানি এখনো নামছে না, কিংবা বাসাবাড়ি কিংবা পথঘাট সব তলিয়ে আছে। ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ যে আন্তঃ উপজেলা সড়ক সেটাই বিচ্ছিন্ন রয়েছে। এই কুশিয়ারা নদীর পানি নামার কারণ একটি বলছেন পানি উন্নয়ন বোর্ড, পার্শ্ববর্তী যে হাকালুকি হাওর রয়েছে, হাকালুকি হাওর সহ অন্যান্য বিলের পানি যেগুলো উঠে গিয়েছিল গত 2 বারে, সেই পানিগুলো নামতে সময় লাগছে এবং পানিগুলো এই কুশিয়ারা নদী দিয়েই নামছে। হাকালুকির পানি এবং অন্যান্য নদীর পানি এই কুশিয়ারা নদী দিয়ে নামার কারণে কুশিয়ারা নদীর পানি ধীর গতিতে নামছে। এই কারণে 3য় দফা বন্যায় সিলেটের বিভিন্ন উপজেলায় মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। আমি কিছু সময় আগে দুপুরে সংবাদে দেখিয়েছিলাম যে উসমানীনগর এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষ 8টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। আর এই উপজেলার 5টি ইউনিয়নের মানুষ এই পানিবন্দী অবস্থায় রয়েছে। সবকিছু মিলে বলা যায় সিলেটের যেই পানি উঠে গিয়েছে বা বিভিন্ন সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য সারিগাং কিংবা অন্যান্য যে শাখা নদীগুলো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, প্রত্যেকটি নদী দিয়ে যে উজানের ঢল বাংলাদেশে নেমেছিল, সেই ঢল নামার পানি বিভিন্ন জায়গায় চলে গেছে এবং নিম্নাঞ্চলে চলে গেছে। বিশেষ করে বিভিন্ন ধানের ক্ষেত কিংবা অন্যান্য যেই মাঠ কিংবা বাজার হাটের যেই সমস্ত খোলা জায়গায় পানি যে ঢুকে গেছে সেগুলো নামছেই
না, এবং এর ফলে এই এলাকার আমন চাষে বিঘ্ন ঘটছে। আমন চাষ করা সম্ভব হচ্ছে না, বিশেষ করে ওসমানীনগর, জকিগঞ্জ সহ অনেক উপজেলায়, এই 7-8টি উপজেলার আমন চাষ ব্যাহত হচ্ছে এবং বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পর্যন্ত প্রায় 1000 কোটি টাকা ক্ষতির হিসাব আমরা পেয়েছি। সড়ক যোগাযোগ, কৃষি, মৎস্য সহ অন্যান্য খাতে প্রায় 1000 কোটি টাকার মতন আমরা ক্ষতির একটা হিসেব পেয়েছি বিভিন্ন দপ্তর থেকে। মোটামুটি এই ছিল যে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা 91 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ফেঞ্চুগঞ্জ সহ আশেপাশে বেশ কয়েকটি উপজেলার পানি নামছি না, বরঞ্চ এলাকার ভোগান্তি চরমে পৌঁছে গিয়েছে। তার শেষ খবর। বন্যা পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম সিলেটের ফেঞ্চুগঞ্জে। ডেঙ্গু সংক্রমণ বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধও রয়েছে। দুপুরে সচিবালয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিভাগ সমন্বিত পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। মেডিকেল একটা কথা আছে, দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ ইজ অলওয়েজ প্রিভেনশন। আমরা ডেঙ্গু যাতে না হয় সেটার বুকে কাজ করি। ডেঙ্গু হলে আমাদের সরকারি যে ব্যবস্থাপনা, আমাদের একদম উপজেলা পর্যন্ত চিকিৎসকরা ডেঙ্গুর চিকিৎসা সম্বন্ধে জানে, স্যালাইনের সংকটও হবে না। তো আমরা সবাই আশা করি যে ডেঙ্গু যেন ওইভাবে না হয়। সে সমন্বিত উদ্যোগ আমরা নিয়েছি, কয়েকবারই মিটিং করেছি, ভবিষ্যতে আরও করব। সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর বনানীতে সরকারি জায়গায় নির্মাণ করা হয়েছে 28 তলা বিশিষ্ট হোটেল শেরাটন। রানওয়ের অ্যাপ্রোচ ফানেল এলাকায় প্রায় 600 ফুট উচ্চতার ভবনটি বিমানের টেক অফ ও ল্যান্ডিংকে ঝুঁকির মুখে ফেলেছে বলে দাবি করেছে সিভিল এভিয়েশন। তবে সব অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনে ভবন নির্মাণ করা হয়েছে। আতাউর কাউসারের রিপোর্ট। রাজধানীর বনানী থেকে গুলশান 2 যাওয়ার পথে সিটি কর্পোরেশনের জায়গায় সিটি কর্পোরেশন মার্কেটের সামনের খালি অংশে নির্মিত 28 তলা বিশিষ্ট হোটেল শেরাটন। অভিযোগ আছে, মার্কেট ও আবাসিক ভবন মিলিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে 14 তলা নির্মাণের চুক্তি করে সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের সহায়তায় 2 ধাপে 28 তলা পর্যন্ত পৌঁছে গিয়েছে শেরাটন কর্তৃপক্ষ। আর বাকি 14 তলা করতে সিটি কর্পোরেশন থেকে কোনো রকম আনুষ্ঠানিক অনুমতি নেয়নি নির্মাণকারী বোরাক রিয়েল এস্টেট, যা আবার হোটেল শেরাটনের মালিকেরই প্রতিষ্ঠান। আর নির্মাণকালে চুক্তিভঙ্গ করলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থাই গ্রহণ করেনি সিটি কর্পোরেশন। শুধু এ বিষয়েই নয়, গেল 1 দশকে চুক্তি অনুযায়ী 14 তলা অংশে নিজেদের অংশের 30% মালিকানার 550 কোটি টাকার সম্পদ পর্যন্ত বুঝে পায়নি সিটি কর্পোরেশন। চুক্তি ভেঙে করা বাকি 14 তলাও একাই ভোগ করছে হোটেল শেরাটন। অথচ এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই সিটি কর্পোরেশনের, নেই কোনো অভিযোগ, নেই কোনো বক্তব্য। শুধু সরকারি জমি এবং সম্পদ দখলই নয়, 28 তলা উচ্চতার ভবনটি ঝুঁকির মুখে ফেলে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের অবতরণ ও উড্ডয়নকেও। বিমানবন্দরের অ্যাপ্রোচ ফানেল এলাকায় 201 ফুট উচ্চতার ভবনের বেশি নির্মাণের অনুমতি না থাকলেও কোনো অনুমতির তোয়াক্কা না করে হোটেল শেরাটন গিয়ে পৌঁছেছে 600 ফুটে। আমাদের পারমিটেড হাইট হচ্ছে কি 201 ফিট, এবং অতিরিক্ত যা করেছেন সেই ব্যাপারে আমরা রাজুককে আমাদের বক্তব্য আমরা বলে দিয়েছি, এবং এই সংক্রান্ত একটা মামলাও কিন্তু কোর্টে চলমান আছে। তার বক্তব্য অনুযায়ী রাজুকের সঙ্গে কথা বলতে গেলে জানা গেল, রাজধানীতে ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমতির বাধ্যবাধকতা থাকলেও তাদের অনুমতির তোয়াক্কা পর্যন্ত করেনি সিটি কর্পোরেশন এবং বোরাক রিয়েল এস্টেট কেউই। হোটেল কর্তৃপক্ষ রাজধানীর কর্তৃপক্ষের কাছে তারা লিখিতভাবে জানিয়েছে যে এই ভবনটি সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত, যেহেতু সিটি কর্পোরেশন ওদেরকে লিজ দিয়েছে, সিটি কর্পোরেশনের কাছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমোদন সেখানে গ্রহণ করা হয়। তবে এসব অভিযোগই অস্বীকার করেছে হোটেল শেরাটন কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় ক্যামেরার সামনে কথা না বললেও এর লিখিত বক্তব্যে খণ্ডনের চেষ্টা করেছেন সকল অভিযোগী। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক, ইউক্রেন ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মোদির, 2 দেশের সখ্যতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ। বগুড়া থেকে একই পরিবারের 7 জন নিখোঁজের 6 দিন পর রাঙামাটি থেকে উদ্ধার করেছে পিবিআই। অনটনের সংসারে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে এবং রোজগার করে স্বাবলম্বী হতেই বাড়ি ছেড়েছিলেন বলে জানান উদ্ধার ব্যক্তিরা।
6 দিন পর পরিবারের নিখোঁজ 7 সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন জীবন মিয়া। গত 3 জুলাই থেকে ফাতেমা বেগম, তার ছেলে বিক্রম আলী, ছোট মেয়ে রুনা খাতুন, বড় মেয়ে রুমি বেগম এবং তার মেয়ে বৃষ্টি খাতুন, 2 যমজ ছেলে হাসান ও হোসেন নিখোঁজের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। অবশেষে পিবিআই তাদের রাঙ্গামাটি শহর থেকে উদ্ধারের পর জানা গেল রহস্য। মা ফাতেমা বেগম ও মেয়ে রুমির দাবি, অভাব অনটনের সংসারে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে আয় রোজগার করে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে তারা বাড়ি ছেড়েছিলেন। আমার 2টা বাচ্চা আছে, আমি চাই যে আমি ভালোভাবে লেখাপড়া করাইতে, আমার এটা ইচ্ছা, কিন্তু আমার স্বামী সেই ইচ্ছাটা পূরণ করে না। আমি তো চুরি করতে পারবো না, যেটুকু আমার সাধ্য আমি সেটুকুই আমি করবো। এর থেকে কি চাইলে কি বেশি করা যাবে? আমার টাকা নিব, আমার খাইবো, আমার পড়বো, আমার সাথে থাকবো না, এলের অত্যাচার আমি চলে গেছি। উনিও যে কাজ করে টাকা এনে দেয়, এমন ওই যে মনে করেন যে সংসারের কাজের জন্য সেটা লাগে। পিবিআই জানায়, পরিবারের 7 সদস্য নিখোঁজের ঘটনায় ফাতেমার স্বামী আব্দুর রহমান 6 জুলাই রাতে সদর থানায় সাধারণ ডায়েরি করলে ঘটনার ছায়া তদন্ত শুরু করে পিবিআই। এক পর্যায়ে সোমবার রাঙ্গামাটির পৌর এলাকার চেয়ারম্যান পাড়া থেকে ওই 7 জনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে তারা কোনো ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্ট না, বা কোনো ব্যক্তিকে তারা যে আপনার হয়রানি করার জন্য যে নিজেরাই যে আত্মগোপন করেছে, অথবা কোনো অন্য কেউ নিয়ে গেছে, অথবা তারা কোনো মোটিভ ছিল, এই ধরনের কোনো জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আমরা পাই নাই। উদ্ধার 7 জনকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পিবিআই। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। মূল্যস্ফীতির চাপে পড়ে সঞ্চয়পত্র ভাঙছেন সাধারণ মানুষ, এমন চিত্রই উঠে এসেছে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে, যেখানে দেখা যাচ্ছে গেল মে পর্যন্ত টানা 9 মাস কমেছে সরকারের সঞ্চয়পত্র বিক্রি। মহির মারুফের রিপোর্ট। মানুষের ইনকাম কমে গেছে, খরচ বেড়ে গেছে, ডিপোজিট যেগুলো আমাদের ছিল ওইগুলো আমরা উঠায় নিতেছি। আগে জমা ছিল, এখন সঞ্চয়পত্র কোনো কিছুই নেই, সঞ্চয় থেকে ভাঙে ভাঙে খাওয়া হচ্ছে। এখন এই ক্ষুদ্র ব্যবসায়ীদের মতোই দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে অনেকেই ভেঙে খাচ্ছেন তাদের জমানো অর্থ। সেখানে তো সঞ্চয়ের পরিকল্পনা এখন যেন তাদের অলিক ভাবনা। দাম বাড়তেছে কিন্তু কুড়াইতে পারতেছে, সঞ্চয় কি করবো? আগে 1000 বা 2000 টাকা রাখতে পারতাম, এখন এটা সম্ভব না, আরো বরঞ্চ প্রতি মাসে 2-4 হাজার টাকা ঘাটতি থাকে। মূল্যস্ফীতির প্রভাবে উচ্চবিত্তের কপালে পড়ে বিরক্তির ভাঁজ, মধ্যবিত্তর ভাঙে সঞ্চয়, আর নিম্নবিত্তদের চলতে হয় আতপেটা খেয়ে। তাই তো এক যুগের বেশি সময়ের রেকর্ড ভাঙা নিত্যপণ্য সহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের মতো খাদ্য বহির্ভূত খাতের ব্যয় সামলানোর প্রভাব সরাসরি যেয়ে পড়েছে সঞ্চয়ে। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিসংখ্যানও বলছে একই কথা। বিদায়ী অর্থ বছরের প্রথম 2 মাস বাদে গেল মে পর্যন্ত 9 মাসেই কমেছে সঞ্চয়পত্রের মোট বিক্রি। 2023 সালের সেপ্টেম্বরে যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি করার কথা ছিল, হয়েছে তার চেয়ে 147 কোটি টাকা কম। এই ঘাটতি বাড়তে বাড়তে গেল মে মাসে এসে দাঁড়িয়েছে 3500 কোটি টাকায়। অর্থনীতিবিদরা বলছেন, সঞ্চয়পত্রে বিনিয়োগে নতুন নতুন শর্ত আরোপের বিপরীতে প্রত্যাশিত মুনাফা না পাওয়ায় মানুষ দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন নিরাপদ এই বিনিয়োগ থেকে। অল্টারনেটিভ যে সুযোগগুলো থাকার ফলে দেখা যাচ্ছে সঞ্চয়পত্রের প্রতি যে আগে যে আকর্ষণটা ছিল, সে আকর্ষণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। বিক্রি কমার সঙ্গে ধারাবাহিকভাবে কমেছে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রাও। 2 বছর আগেও সঞ্চয়পত্র থেকে যেখানে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল 35,000 কোটি টাকা, তা 2024-25 অর্থ বছরে কমিয়ে নামানো হয়েছে অর্ধেকেরও নিচে। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। রাশিয়া সফরের দ্বিতীয় দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 নেতার আলোচনায় উঠে আসে স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে একমত প্রকাশ করেন তারা। পশ্চিমাদের চোখ রাঙানোর মধ্যেই মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত ছিলেন দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ভারত রাশিয়ার কৌশলগত সম্পর্ক জোরদার, বাণিজ্য, খাদ্য নিরাপত্তা, কৃষি, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মস্কো নয়াদিল্লির মধ্যে সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় আসে ইউক্রেন যুদ্ধ, সমসাময়িক নানা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ও। ইউক্রেন ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী। এর আগে সফরের দ্বিতীয় দিনে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন মোদী। ওই মঞ্চ রাশিয়ার একে অপরের প্রতি বিশ্বাস এবং আস্থাই বন্ধুত্বকে মজবুত করেছে। এ সময় দেশটিতে 2টি ভারতীয় কনসুলেট চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদী।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়া সফর করছেন ভারতীয় প্রধানমন্ত্রী। 2 দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছাতেই রাজস্বিক অভ্যর্থনা দেয়া হয় মোদিকে। পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে এক রাজকীয় নৈশভোজে অংশ নেন তিনি। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন পুতিন। জানা গেছে, নৈশভোজের পর রুশ সেনাবাহিনীতে কাজ করা ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান নরেন্দ্র মোদী, আর এতে সম্মতি দেন রুশ প্রেসিডেন্ট। এদিকে নরেন্দ্র মোদীর রাশিয়া সফর পশ্চিমাদের কাছে ব্যাপক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, 2 নেতার আলোচনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। এ সফর ঘিরে বেজায় চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তিনি বলেন, বিশ্বের জঘন্য অপরাধীকে আলিঙ্গন করেছেন মোদি। মোদি পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। খেলার খবর। বহুল আকাঙ্ক্ষিত এক সেমিফাইনালের অপেক্ষায় ইউরোপ। ফ্রান্স স্পেনের হাই ভোল্টেজ সেমিফাইনাল ঘিরে ব্যাপক উন্মাদনা সমর্থকদের মাঝে। পিছিয়ে নেই ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাঙালিরাও। ভক্তদের প্রত্যাশা, স্পেন ছন্দে থাকলেও তাদের হারিয়েই ফাইনাল খেলবে ফ্রান্স। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে 3 বারের চ্যাম্পিয়ন স্পেন ও 2 বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। যে ম্যাচে ঘিরে উত্তেজনা আর ফাইনালে যাওয়ার স্বপ্ন বুনছেন এখন 2 দলের সমর্থকরা। এই 2 দল এখন পর্যন্ত 36 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 16টিতে জয় পেয়েছে স্পেন আর 13টিতে জয় পেয়েছে ফ্রান্স, আর 7টি ম্যাচ ড্র হয়েছে। তবে ষষ্ঠবারের মতো এই 2 দল বড় আসরে মুখোমুখি হলেও জয়ের পাল্লাটা ফ্রান্সের দিকেই বাড়ে। পঞ্চমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হাতছানি এখন স্পেনের সামনে। চলতি আসরে একমাত্র দল হচ্ছে স্পেন, যারা এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি। সে কারণে স্পেনের সমর্থকরা ফাইনালে যাওয়ার জন্য স্বপ্ন একটু বেশিই দেখছেন। এদিকে 2016, 18 আর 22 সালের পর বড় কোনো আসরে চতুর্থবারের মতো ফাইনালে যাওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে দিদিয়ে দেশম বাহিনী। যদিও চিন্তার কারণ কিলিয়ান এমবাপ্পের অফ ফর্ম আর ইনজুরি। তবে সব কিছুকে পেছনে ফেলে মাঠে ভালো খেলেই ফাইনাল যাবে প্রিয় দল ফ্রান্স, এমন স্বপ্ন আর প্রত্যাশার কথা জানিয়েছেন দেশটিতে বসবাসরত ফুটবল প্রেমীরা। ডেম্বেলে একটা প্লেয়ার, আমি উনারে পছন্দ করি, খুব ভালো খেলে। বাট স্পেনও ভালো টিম, স্পেনের 2টা স্ট্রাইকার আছে, এরাও খুব ভালো খেলে। তবে বাট আমার প্রত্যাশা যে ফ্রান্স জিতবে, আমরা উল্লাস করব, ঐশই করব। আমরা আশাবাদী যে ফ্রান্স জিতবে এবং কিলিয়ান এমবাপ্পে এতদিন ইউরো কাপের মধ্যে ফর্মে নেই, আর ফ্রান্সের হয়ে অবশ্যই ফর্মে ফিরবে। আমরা আশা করছি ফ্রান্স জিতবে। গ্রিজম্যান, এমবাপ্পেরা যদি তাদের সেরাটা দিতে পারে, তবে ফ্রান্স ফাইনালে যাওয়ার যে স্বপ্ন দেখছেন ফুটবল সমর্থকরা, সেটি হয়তো বা বাস্তবায়িত হবে। টেলিভিশন পর্দার সামনে আর মাঠে সেই স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকবেন ফ্রান্সের ফুটবল প্রেমী সমর্থকরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিসিএস প্রশ্ন ফাঁস করেই কুলি থেকে কোটিপতি আবেদ আলী সহ আদালতের 7 জনের স্বীকারোক্তি। গ্রেফতার 17 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ। পিএসসিতে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। এবার কোটা নিয়ে নাটকীয়তা, বাতিল নয় সংস্কার চেয়ে আপিল বিভাগে আবেদন 2 শিক্ষার্থীর। আদালতের সিদ্ধান্ত কাল। ঘোষণা দেওয়ার পরও বরিশাল সাভারের সড়ক অবরোধ। এবং চীনের সঙ্গে রফতানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। বেইজিংয়ে ব্যবসায়িক সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশিদের চীনা অংশীদার খুঁজে নেওয়ার আহ্বান। এই ছিল সময় সংবাদে। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।